ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যায় না বলল ডক্টর জাহিদ হোসেন। এদিকে শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি সরকার ঘোষিত সময়ে নির্বাচন হবে বলল রাশেদ খান। এছাড়া সরকারে থাকছে না আসিফ মাহমুদ, যোগ দেবেন কোন দলে? আরো থাকছে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিন বলল তারেক রহমান। অন্যদিকে আমাদের মামলা দিয়ে ভয় দেখানো যাবে না বলল সার্জিস আলম। অন্যদিকে জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে বাধা নেই। এবং সর্বশেষ জানিয়ে দেব বিপদসীমার উপরে পানি খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি গেট, তলিয়ে গেছে 25 গ্রাম। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যায় না বলল ডক্টর জাহিদ। দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেএম জাহিদ হোসেন বলেছেন, ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না, অতীতেও যায়নি। যারা বলেন দেশে নির্বাচন হতে দেবেন না, তাদের কথায় আমরা স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাই। আজ বুধবার 13 আগস্ট সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডক্টর জাহিদ হোসেন বলেন, ড্যাবের নবনির্ধারিত নেতাদের নিয়ে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসেছি। তিনি বলেন, আজকের নির্বাচন নিয়ে অনেক কথা শুনতে পাই। যারা নির্বাচন হতে দেবে না তাদের কথায় ষড়যন্ত্র ও স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাই। অথচ প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনকে বলে দিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পূর্ণ করতে। তিনি বলেন, কেউ কেউ সরকারের অংশে থেকে বলছে এটা হতে দেব না, সেটা হতে দেব না। জনগণ পিআর পদ্ধতি বোঝে না, তারা কোনোদিন সেটি প্র্যাকটিস করেনি। আমেরিকা বলেন, যুক্তরাজ্য বলেন কিংবা বড় গণতান্ত্রিক দেশ ভারতের কোথাও পিআর পদ্ধতিতে নির্বাচন হয় না। সুতরাং জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে। যারা নির্বাচন বন্ধের ধমক দেয় জনগণ তাদের সঙ্গে নেই। ডক্টর জাহিদ বলেন, মব কালচারের মাধ্যমে দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন? দেশের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা? আমরা বলবো, কেউ ধমক দিয়ে দেশের মানুষকে দাবিয়ে রাখতে পারেনি। অতীতে অনেক গুম, খুন ও নির্যাতনের পরও জনগণকে দাবিয়ে রাখা যায়নি, তাদের পরিণতি হয়েছে করুণ। সুতরাং এখন সময় এসেছে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে। সেই সঙ্গে তিনি এও বলেন যে মাঝে অনেক জটিলতা বা 1-11 আনার চেষ্টা করবে। বিষয়টা জেতের ভাত কুত্তা দিয়ে খাওয়ানোর মতো। মানে আমি যেহেতু ক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারিনি, সুতরাং অন্য কাউকে ক্ষমতায় যেতে না দিয়ে প্রয়োজনে হট্টগোল তৈরি করে 1-11 সৃষ্টি করব। কিন্তু ষড়যন্ত্র হলে ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে যথাসময়ে নির্বাচন হবে। আজ বুধবার 13 আগস্ট সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ছাত্রদের দল গঠনের জন্য পর্যাপ্ত সময় দিয়েছেন, কিন্তু একের পর এক বিতর্ক প্রধান উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের বিব্রত করেছে। প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা আর কারো দায় নিতে চান না, যে কারণে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচারের একটা গতি তৈরি করে নির্বাচন দেওয়ার মাধ্যমে শুভ বিদায় নিতে চান। গণ অধিকারের এই নেতার ভাষায় এই বয়সে তাদের কারো বেজ্জতি হওয়ার কোনো ইচ্ছে নেই, যে কারণে প্রধান উপদেষ্টা যেভাবে বলছেন সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করবেন। তিনি এর কোনো পরিবর্তন করবেন না, সেই সুযোগও তার হাতে নেই। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওয়াদা উল্লেখ করে তিনি বলেন, তিনি কারো ফাঁদে পড়ে ওয়াদা ভঙ্গ করবেন না, বরং রাজনৈতিক দলগুলোর উচিত অযথা সময় নষ্ট না করে মাঠঘাট গ্রামগঞ্জে দিয়ে গণমানুষের কাছে নিজের দলের লক্ষ্যে উদ্দেশ্য তুলে ধরে জনগণের ম্যান্ডেট আদায়ের চেষ্টা করা। এর বাইরে নির্বাচন আটকানোর যত চেষ্টা হবে এতে নিজের তত বেশি শক্তি ও সময়ের ক্ষয় হবে। রাশেদ খান বলেন, সবচেয়ে উপকৃত হবেন তারা যারা বাগাড়ম্ব বক্তব্য ষড়যন্ত্র করার খুয়াব দেখা বাদ দিয়ে মানুষের কাছে তৃণমূলে দাঁড়ে দাঁড়ে ছুটে যান। সরকারে থাকছে না আসিফ মাহমুদ, যোগ দেবেন কোন দলে? স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকছেন না। মঙ্গলবার 12 আগস্ট যুক্তরাষ্ট্র ভিত্তিক ঠিকানায় খালেদ মহিউদ্দিন শীর্ষক অনুষ্ঠানে এসে তিনি এই তথ্য জানান। অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যে নাহিদ ইসলামের মতো উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ, তেমনটাই ইঙ্গিত
রয়েছে তার কথায়। সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ বলেন, 2018 সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত, তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব। রাজনীতিতে আছেন এমন কয়েকজন সরকারেও আছেন। মাহফুজ আলম সহ আরো কেউ যদি থাকেন, এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলেও মনে করছেন এই উপদেষ্টা। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা দেন, প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান, তাই কনফ্লিক্ট অব ইন্টারেস্টের প্রশ্ন যেন না আসে। আসিফ মাহমুদের মুখ থেকে এমন ঘোষণা আসার আগে থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল, ভোটের আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ ইসলাম সরকার থেকে সরে এসে এনসিপিতে যোগ দিতে পারেন। তবে আসিফ মাহমুদ উপদেষ্টা পদ ছেড়ে এনসিপিতে যোগ দেবেন কিনা তা পরিষ্কার করেননি ওই টক শোতে। এছাড়া আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা সেই বিষয়টিও স্পষ্ট করেননি তিনি। এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির জানাক তৎকালীন কয়েকজন নেতার মধ্যে বিরোধ তৈরি হলে সংগঠনটির কার্যালয়ে অর্থাৎ ঢাকার বাংলা মোটরের রূপায়ণ সেন্টারে যাওয়ার অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠে এবং আলোচনা চলে, তবে এই নিয়ে আসিফ মাহমুদের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি। ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিন, বলল তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে দেশ গড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ বিএনপিকে সমর্থন জানালে নিরাপদ, সমৃদ্ধ, সবার জন্য কর্মবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন জানিয়েছে, ফ্যাসিবাদের 1.5 দশক পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সব নারী, পুরুষ, ছাত্র, তরুণ, যুব সমাজ সহ সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। সবার সহযোগিতা চেয়ে এতটুকু বলতে চাই, ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। তিনি বলেন, নিরাপদ কর্মপরিষদ সৃষ্টি করাই হচ্ছে আগামী দিনের বিএনপির মূল রাজনীতি। দেশের সামগ্রিক অগ্রগতি তখনই সম্ভব যখন কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা যায়। প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে আমরা যদি সহনশীল ও সমঝোতার রাজনীতি চর্চা করি, তাহলে দেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে। আমাদের মামলা দিয়ে ভয় দেখানো যাবে না, বলল সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, মামলা দিয়ে তাদের ভয় দেখানো যাবে না। তিনি বলেছেন, তার বিরুদ্ধে মানহানির এক বিশাল অর্থের মামলা করা হয়েছে, কিন্তু এইসব প্রতিবন্ধকতা তাদের আন্দোলন থামাতে পারবে না। সার্জিস আলম বিএনপির নেতাদের কথাকে সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপির কিছু নেতা যেমন হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের মনোবল হ্রাস করেছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি আশা প্রকাশ করেন, তারা দলের প্রতিনিধিত্ব করে না। তিনি আরো জানান, অতীতে বিএনপির নেতারা সাহস দেখিয়ে আদালতে হাজিরা দিতেন, যা তাদের অনুপ্রেরণা ছিল, কিন্তু বর্তমানে অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই তার নামে মামলা করা হয়, যা মোটেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা এনসিপি হোক, অন্যায়ের বিরুদ্ধে লড়াই থেকে তারা কখনো সরে দাঁড়াবে না। সার্জিস আলম ডিবি অফিসে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, রুহুল কবির রিজভী ও অন্যান্য সাহসী নেতাদের সঙ্গে অতীতের স্মৃতি তুলে ধরে বলেন, তারা সেই সাহসিকতার মাধ্যমে আন্দোলন চালিয়ে গেছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় অফিসকে আহ্বান জানিয়ে বলেন, সত্যিকার দেশপ্রেম থাকলে দেশের মধ্যে যারা বিভ্রান্তিকর বক্তব্য দেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে বাধা নেই। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেছে আদালত, যার ফলে তাদের দুইজনের দলীয় কার্যক্রমে অংশ নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী। ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত যুগ্ম জেলা জজ রুবায়েত ফেরদৌসের আদালতে মঙ্গলবার মামলার বাদী জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মামলাটি প্রত্যাহার করে নেওয়ায় জিএম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের আদেশ দেন। আজ বুধবার ১৩ আগস্ট জিএম কাদেরের আইনজীবী মনোয়ার হোসেন আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার বাদী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ গত ২রা আগস্ট মামলাটি প্রত্যাহার করে নেওয়ার আবেদন করেন। পরে ১১ আগস্ট মামলাটি ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত থেকে ৬ষ্ঠ যুগ্ম জেলা জজ আদালতে বদলি হয়। পরের দিন মঙ্গলবার বিচারক মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে জিএম কাদের ও মাহমুদ আলমের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেন। এর ফলে জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আর কোনো বাধা নেই।
বিপদসীমার উপরে পানি, খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি গেট, তলিয়ে গেছে 25 গ্রাম। বিপদসীমার উপর দিয়ে পানি প্রভাবিত হওয়ায় লালমনিরহাটে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি গেট, এতে তলিয়ে গেছে 18টি ইউনিয়নের 25টি গ্রাম। বুধবার সকালে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি প্রভাবিত হওয়ায় ওইসব গেট খুলে দেওয়া হয়। পানিবন্দী হয়ে পড়েছে 10,000 পরিবার। পরিবারগুলো উঁচু স্থান ও আশপাশের স্কুল কলেজের মাঠে আশ্রয় নিয়েছে। তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। সরকারিভাবে প্রথম দফায় কিছু ত্রাণ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। মহেশ, খুচা, কালমাটি, গোবর্ধন, খুনিয়াগাছ, রাজপুর, তাজপুর, গোখুন্ডা, চর গোকুন্ডা, হাতিবান্ধা, পারুলিয়া, সানিয়াজান, পাটিকাপাড়া, ডাওয়াবাড়ি ও দ্রোহগ্রাম সহ কয়েকটি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে পরিবারগুলো। পানিতে কৃষকের রূপা আমন ক্ষেত ও রূপা আমন বীজ তলা সহ অন্যান্য ক্ষেত খামার তলিয়ে গেছে। বন্যা কবলিত অঞ্চল ঘুরে দেখা গেছে প্রতিটি বাড়িতে হাঁটু পানি, কোথাও কোমর পানি, তলিয়ে গেছে বাড়িঘর। পানিতে টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুশীল কুমার বলেন, আগামী 2 দিন পানি বৃদ্ধি পাবে, পরে 4 থেকে 5 দিন পর ধীরে ধীরে পানি নেমে যাবে। ভারতের পশ্চিমবঙ্গ, জলপাইগুড়ি, শিলিগুড়ি ও দার্জিলিংয়ে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে গজলডোবা ব্যারেজের সব কয়টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে তিস্তা ব্যারেজের পানির চাপ বেড়েছে। ব্যারেজ রক্ষায় 44টি গেট খুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি। জেলা প্রশাসক HM রকিব হায়দার বলেন, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী রয়েছে, যে কোনো সময় ত্রাণ প্রয়োজন হলে আমরা বিতরণ শুরু করব।